জীবনের প্রবাহমানতা। জীবনের প্রবাহমানতা কি? দেখো, এই পৃথিবীতে প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল কতগুলো জড়বস্তু সমূহের ঐক্যবদ্ধের মাধ্যমে। তারপর ধীরে ধীরে সেখান থেকে এককোষী জীবের সৃষ্টি হয়। তারপর সেখান থেকে বহুকোষী জীবের, এবং সেখান থেকে ধীরে ধীরে অভিযোজন এবং অভিব্যক্তির মাধ্যমে আজকের মানুষের উৎপত্তি ঘটে। এভাবে জীবন কখনো থেমে থাকে না, জীবন চলতেই থাকে। একেই বলছে জীবনের প্রবাহমানতা। জীবনের এই প্রবাহমানতা কিভাবে চলতে থাকে? জীবনের এই প্রবাহমানতা চলতে থাকে কোষ বিভাজন বা কোষ চক্রের মাধ্যমে। কোষ বিভাজনে এভাবে একটি সেল থেকে বা একটি কোষ থেকে অনেকগুলি কোষের সৃষ্টি হয়, এবং এই কোষ বিভাজন প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী ফ্লেমিং। এই কোষ বিভাজনে সাহায্য করে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকা জিন ইত্যাদি। কোষ বিভাজনের সময় এভাবে কোষের মধ্যে থাকা একটি নিউক্লিয়াস দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। তাই আমাদের কোষ বিভাজন জানতে হলে আগে জানতে হবে ক্রোমোজোম কি, জিন কি, এবং এদের মধ্যে সম্পর্ক কি। আজকে তোমাদের বিষয় এটাই হবে, ক্রোমোজোম কি এবং ক্রোমোজোম ও জিনের মধ্যে সম্পর্ক কি, ক্রোমোজোম কেমন হয় ইত্যাদি। প্রতিটি মানুষের দেহে প্রতিটি সেলেই একটি করে নিউক্লিয়াস থাকে, এবং সেই নিউক্লিয়াসের মধ্যে থাকে এভাবে ক্রোমাটিড জালিকা। এই জালিকাগুলি কোষ বিভাজনে একটা নির্দিষ্ট দশায় গুটিয়ে গিয়ে একটা ক্রোমোজোমের সৃষ্টি করে। সেই ক্রোমোজোমটা এরকম দেখতে হয়, এবং সেই ক্রোমোজোমের মধ্যে এই নিউক্লিয় জালিকাগুলি এভাবে থাকে। এবার তোমরা দেখো কিভাবে নিউক্লিয় জালিকা থেকে একটা ক্রোমোজোম তৈরি হয়। এভাবে নিউক্লিয় জালিকার মধ্যে একটা হিস্টোন প্রোটিন যুক্ত হয়। এভাবে একটি হিস্টোন প্রোটিনের চারিদিকে নিউক্লিয় জালিকাগুলি এভাবে গুটিয়ে গুটিয়ে একটা লম্বা অংশ তৈরি করে, এবং সেটা আবার গুটিয়ে গিয়ে একটা ক্রোমোজোম তৈরি করছে। দেখো, তোমরা দেখলে এভাবে নিউক্লিয় জালিকাগুলি থেকে একটা ক্রোমোজোম তৈরি হচ্ছে। এবার এই ক্রোমোজোমগুলোর কাজ কি? এই ক্রোমোজোমগুলোর কাজ হচ্ছে জীবের বংশগত বৈশিষ্ট্যগুলোকে এক প্রজাতি থেকে আরেকটি প্রজাতিতে বহন করে নিয়ে যাওয়া, এবং সেটা কে করে? সেটা করে এই ক্রোমোজোম জালিকার মধ্যে থাকা ডিএনএ। এটা হচ্ছে সে ক্রোমোজোম জালিকার মধ্যে থাকা ডিএনএ, এবং এই ডিএনএ পার্টিকুলারলি একটা অংশকে বা একটা নির্দিষ্ট অংশকে আমরা বলছি জিন, যেগুলি এই বংশগত বৈশিষ্ট্যগুলিকে এক প্রজাতি থেকে আরেকটি প্রজাতিতে বহন করে নিয়ে যায়। তাহলে এবার দেখো, প্রতিটি মানুষের মধ্যে থাকে একটা একটা কোষ। সেই কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা। সেই নিউক্লিয় জালিকাগুলো কোষ বিভাজনের একটা নির্দিষ্ট অংশে এভাবে গুটিয়ে গিয়ে একটা ক্রোমোজোম তৈরি করে, এবং সেই নিউক্লিয় জালিকাগুলির মধ্যে থাকে এভাবে ডিএনএ। আর সেই ডিএনএ একটা নির্দিষ্ট অংশকে আমরা বলি জিন। এটাই হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক। তাহলে এটাই হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে একটা আন্তঃসম্পর্ক। আমরা দেখলাম কিভাবে একটা ক্রোমাটিন জালিকা পেঁচিয়ে গিয়ে ক্রোমোজোম তৈরি করে।
এবং আমরা দেখলাম জিন কোথায় থাকে। জিন থাকে ডিএনএ এর মধ্যে, এবং ডিএনএ কোথায় থাকে? ডিএনএ থাকে নিউক্লিয় জালিকার মধ্যে। এবার আমরা পড়ব ক্রোমোজোমের প্রকারভেদ। মানবদেহে মোট ক্রোমোজোমের সংখ্যা হয় ৪৬টি, অর্থাৎ ২৩ জোড়া। এদের মধ্যে ২২ জোড়া হয় অটোজোম ও ১ জোড়া হয় সেক্স ক্রোমোজোম। যে সমস্ত ক্রোমোজোমগুলি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে সাহায্য করে তাদেরকে বলা হয় অটোজোম, আর যে সমস্ত ক্রোমোজোমগুলি লিঙ্গ নির্ধারণে সাহায্য করে তাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। মানবদেহে ২২ জোড়া সেক্স অটোজোম থাকে এবং ১ জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। এই সেক্স ক্রোমোজোমগুলি পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। পুরুষদের ক্ষেত্রে এক্স ও ওয়াই দুটি সেক্স ক্রোমোজোম থাকে ও মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোম সংখ্যা যখন মানুষের প্রতিটি কোষে ৪৬টি করে থাকে তখন তাকে বলা হয় ডিপ্লয়েড সেট, আর যখন সেটি ২৩টি করে থাকে শুক্রাণু, ডিম্বাণু বা গ্যামেটের ক্ষেত্রে তখন তাকে বলা হয় হ্যাপ্লয়েড। ক্রোমোজোম সংখ্যা প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। বানরের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা হয় ৪২টি, গরুর ক্ষেত্রে ৩৮টি, পায়রার ক্ষেত্রে ৮০টি। বিভিন্ন উদ্ভিদ যেমন মটরের ক্ষেত্রে হয়ে থাকে ১৪টি, ধানের ক্ষেত্রে হয়ে থাকে ২৪টি, আলুর ক্ষেত্রে হয়ে থাকে ৪৮টি ইত্যাদি। এবার আমরা পড়ব ক্রোমোজোমের গঠন। এটি এই অধ্যায়ের একটি খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ অংশ। একটি আদর্শ ক্রোমোজোমে কতগুলি অংশ থাকে? তাদের মধ্যে প্রথম অংশটি হল ক্রোমাটিড। প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে দুটি সূক্ষ্ম সুতোর মতো অংশ নিয়ে গঠিত থাকে তাদেরকে বলা হয় ক্রোমাটিড। কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোমে লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড আলাদা আলাদা সৃষ্টি করে। এগুলি হচ্ছে দুটি আলাদা আলাদা ক্রোমাটিড। এবার আসি কমোনিমাটা। ইন্টারফেজ দশায় ক্রোমোজোমের মধ্যে যে দুটি সূক্ষ্ম তন্তু থাকে তাদেরকে বলা হয় কমানিমাটা। এক বছরে এদেরকে বলা হয় কমানিমা। আসলে প্রতিটি কমানিমা তন্তু কুণ্ডলীকৃত বা ঘনীভূত হয়ে মেটাফেজ দশায় একটি ক্রোমাটিড গঠন করে থাকে। সুতরাং ক্রোমাটিড বা কমানিমাটা এদের সংগঠনে ভিন্ন ভিন্ন দশার দুটি নাম মাত্র, আসলে কিন্তু দুটি রাসায়নিকভাবে একই জিনিস। ক্রোমোজোমের আরেকটি খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খাঁজ। ক্রোমোজোমের মধ্যে একটি খাঁজ দেখা যায় মাঝ বরাবর, তাকে বলা হয় বা প্রাথমিক খাঁজ। এই খাঁজে যে ঘন অরঞ্জিত অংশটি থাকে তাদেরকে বলা হয় সেন্ট্রোমিয়ার। অর্থাৎ এটিকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এটি হচ্ছে প্রাথমিক খাঁজ। কিছু কিছু ক্রোমোজোমের ক্ষেত্রে একটি দ্বিতীয় খাঁজও দেখা যায়, একে বলা হয়ে থাকে গৌণ খাঁজ। ক্রোমোজোমের এই প্রাথমিক খাঁজে যে সেন্ট্রোমিয়ার থাকে তার দুদিকে দুটি প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশ থাকে, তাকে বলা হয় কাইনেটোকর। অর্থাৎ এটি হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর দুদিকে দুটি প্রোটিনের নির্মিত অংশ হচ্ছে কাইনেটোকর। প্রতিটি ক্রোমোজোমের দুটি কাইনেটোকর থাকে। কোষ বিভাজনের সময় বেম গঠনের সময় কাইনেটোকরের সাথে বেমতন্তু যুক্ত হয়ে থাকে। একটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সবসময় বলা হয় সিস্টার ক্রোমাটিড, আর দুটি আলাদা আলাদা ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। এই যে গৌণ খাঁজটি থেকে থাকে, এই গৌণ খাঁজটি ইন্টারফেজ দশায় নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকে। টেলোফেজ দশায় এই অঞ্চলের ডিএনএ নিউক্লিওলাস গঠন করে। এই কারণে গৌণ খাঁজকে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন বলা হয়ে থাকে বা নর বলা হয়ে থাকে। গৌণ খাঁজ যদি ক্রোমোজোমের টেলোমিয়ারের নিকট অবস্থান করে তাহলে টেলোমিয়ারটিকে সমবেশ বিশিষ্ট ফোলা বাল্বের মতো দেখায়, অর্থাৎ এটি একটি ফোলা বাল্বের মতো দেখায়। তখন তাকে বলা হয় স্যাটেলাইট, আর এই স্যাটেলাইট যুক্ত থাকা পুরো ক্রোমোজোমটিকে বলা হয়ে থাকে স্যাট ক্রোমোজোম। ক্রোমোজোমের দুই প্রান্তদেশে
যে অংশগুলি থাকে, অর্থাৎ এই অংশটি এবং এই অংশটি, একে বলা হয় থাকে টেলোমিয়ার। টেলোমিয়ারের কাজ কি? টেলোমিয়ার ক্রোমোজোমকে অন্য কোনো ক্রোমোজোমের সাথে যুক্ত হতে দেয় না, অর্থাৎ প্রতিটি ক্রোমোজোমকে পৃথক পৃথক রাখে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম 4 রকমের হয়ে থাকে, যথা মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক, এসব ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একদম মাঝখানে অবস্থান করে, তখন তাকে বলা হয় মেটাসেন্ট্রিক। অর্থাৎ মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে ক্রোমোজোমের 4টি বাহু একই রকম থাকে। এরপর আসি সাবমেটাসেন্ট্রিক। যে সমস্ত ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি মাঝখানে খুব নিকটে থাকে, তখন তাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। এবার আসি অ্যাক্রোসেন্ট্রিক। যে সমস্ত ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি তার শেষ প্রান্তের খুব নিকটে থাকে, তখন তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, যেরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আর যে সমস্ত ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি একদম শেষে থাকে, তখন তাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম যদিও মানুষের ক্ষেত্রে থাকে না।